নমস্কার বন্ধুরা, প্রাণ গার্ডেনিংয়ের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যে কী ধরনের মাটি প্রস্তুত করলে জবা গাছে গরমের শুরু থেকে একদম শীতের আগে পর্যন্ত গাছ ভরে খুব বড় সাইজের উজ্জ্বল প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। তো আজকের গোটা ভিডিওতে প্রচুর ইনফরমেটিভ ছোট ছোট টিপস আছে। ভিডিওটা প্লিজ স্কিপ না করে তোমরা দেখতে থাকো। কোনো জায়গা যদি স্কিপ করে বেরিয়ে যাও তো ইনফরমেশন লস করবে। তো চলো স্টার্ট করা যাক মাটি রেডি করার প্রসিডিওর। জবা গাছের মাটি তৈরির জন্য আমরা যে ধরনের মাটি পছন্দ করব সেটা আমাদের আগে বুঝতে হবে। জবা কিন্তু একটু ভারী টাইপের মাটিতে হয়, অর্থাৎ একদম দোআঁশ মাটি আমরা জবার জন্য নির্বাচন করব না। সেক্ষেত্রে মাটির অনুপাতটা কি হবে? আমি নিয়েছি 3 ভাগ মাটি, এই একটা এই একটা এই একটা, 3 ভাগ নর্মাল মাটি নিয়েছি, তার সাথে 1 ভাগ নিয়েছি গোবর সার। এর সাথে ব্যবহার করা যেতে পারে 1 বছরের পুরনো পাতা পচা সার অথবা ভার্মি কম্পোস্ট। আর নিয়েছি 1 ভাগ কাঠের গুঁড়ো। এর বদলে ইউজ করা যেতে পারে কোকোপিট অথবা ধানের তুষ। এটা আমরা বেসিক্যালি দেব কারণ যেহেতু জবা গরমের গাছ এবং প্রচণ্ড গরমে আমাদের ওয়াটার ডেফিসিয়েন্সি হয়, এ কিন্তু মাটির মধ্যে ময়েশ্চারটা ধরে রাখতে সাহায্য করবে। তো 1 ভাগ আমরা কোকোপিট বা কাঠের গুঁড়ো বা ধানের তুষ দেব, আর 1 ভাগ দেব নদীর সাদা বালি মাটি। নদীর সাদা বালি মাটি দিলে কি হয় না, যেহেতু এয়ার গ্যাপ একটা মাঝে মধ্যে তৈরি হয়, এর মধ্য দিয়ে শিকড় কিন্তু খুব সহজে চলাচল করতে পারে, ফলে গাছের বৃদ্ধি কিন্তু খুব দ্রুত হয়। প্রুনিংয়ের পর গাছের শিকড় সাদা বালি মাটি যুক্ত যে মাটিটা আছে তার মধ্য দিয়ে খুব ভালো করে যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে সাদা বালির পরিমাণ আমাদের বেশি দিলে চলবে না, তাহলে কিন্তু জলের ব্যাপারটা ডিসব্যালেন্সড হতে পারে অথবা জবা গাছের জন্য সেটা উপযুক্তও নয়। এবার অনেকেই আছে যারা নদীর সাদা বালি মাটি জোগাড় করতে পারবে না, যাদের কাছে নদীর সাদা বালি মাটি নেই, তারা কি করবে? তারা করবে কি, নর্মাল মাটি 2 ভাগ নেবে, 1 ভাগ নেবে গোবর সার আর 1 ভাগ নেবে কোকোপিট। এইভাবে মাটিটা রেডি করে নেবে। অনেকে আছো যারা পুরনো বাগানের মাটি ব্যবহার করো, তারা কি করবে যে তারা 3 ভাগ পুরনো বাগানের মাটিই নেবে, কারণ পুরনো বাগানের মাটির সাথে আমরা ভার্মি কম্পোস্ট ইউজ করি বা ধানের তুষ বা কাঠের গুঁড়ো বা কোকোপিট ইউজ করি, ফলে মাটিটা এমনি একটু ঝুরঝুরে হয়ে থাকে। তাই সেক্ষেত্রে 3 ভাগ মাটির সাথে 1 ভাগ কম্পোস্ট আর 1 ভাগ কোকোপিট মেশালেই মোটামুটি মাটির রেশিওটা রেডি হয়ে যায়। তো এইভাবে ধানের তুষ বা কাঠের গুঁড়ো বা কোকোপিট দিয়ে আমরা মাটিটা রেডি করে নেব। অনেকে বলবে যে তাদের কাছে শুধুমাত্র এঁটেল মাটিই থাকে, তো তারা কি করবে? তারাও কিন্তু এইভাবেই রেশিওটা রেডি করবে, তাদের জন্য আলাদাভাবে কিছু করতে হবে না। এবার এই মাটির সাথে আমি কি কি জিনিস অ্যাড করব সেটা আমি দেখাচ্ছি। এর সাথে আমি অ্যাড করছি, আমি 10 বা 12 ইঞ্চি টবের জন্য বলছি 1 মুঠো সর্ষের খোল, 1 মুঠো নিম খোল, আর আমি এখানে দিয়েছি 1 মুঠো শিংকুচি আর হাফ মুঠো হাড়ের গুঁড়ো দিয়েছি। বন্ধুরা, জবা গাছ যদিও ফসফেট খুব একটা পছন্দ করে না, কিন্তু গাছের রুট প্রুনিংয়ের পর বা টবে প্রথম প্রতিস্থাপনের পর গাছের যেহেতু রুট সঞ্চালন করতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা পরিমাণ ফসফেটের প্রয়োজন হয়। তাই প্রাথমিক অবস্থায় গাছটা যাতে রুটটা খুব ভালো করে বাউন্ড করতে পারে, তার জন্য কিন্তু আমরা হাড়ের গুঁড়ো দেবো। এর বদলে যারা রাসায়নিক ইউজ করতে চাও তারা কিন্তু 10 ইঞ্চি টবের জন্য হাফ চামচ ফসফেট ইউজ করতে পারো। যারা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা বা অস্ট্রেলিয়ান জবা করবে, তারা কিন্তু একটু হালকা ধরনের মাটি রেডি করো, অর্থাৎ তারা 2 ভাগ মাটির সাথে 1 ভাগ হচ্ছে যে কম্পোস্ট তো দেবে, কিন্তু তার সাথেও মাটির মধ্যে চেষ্টা করো হাতের 5 থেকে 6 মুঠো সাদা বালি দেওয়ার। ওটা হচ্ছে 10 বা 12 ইঞ্চি টবের জন্য। এবার টব ছোট বড় হলে রেশিওটা কম বেশি করে নেবে। আর যদি দেখো যে হাতের কাছে সাদা বালি নেই, তাহলে নর্মাল মাটি দেবে 1.5 ভাগ, তার সাথে কম্পোস্ট মেশাবে 1 ভাগ। এইভাবে রেশিওটা রেডি করে নেবে। আর আমি এই যে সারটা বললাম, এই সারটা কিন্তু আমি মেশাবো 10 বা 12 ইঞ্চি টবের জন্য। যারা জৈবভাবে পুরোপুরি বাগান করো, তারা কিন্তু এর সাথে 1 মুঠো কলার খোসার গুঁড়ো এই সময়ই দিয়ে দেবে, কারণ মাটিটা ডিকম্পোজড হতে দেরি হয়। এই সারটা আমি মেশানোর পর 1 মাস মাটিটাকে যখন জলে ভিজিয়ে রেখে দেবো আস্তে আস্তে, তো এ কিন্তু 1 মাস ধরে ডিকম্পোজড হবে, ফলে মাটির সাথে খাবারটা খুব ভালো করে মিশে যাবে, ফলে গাছ কিন্তু খুব সহজে চট করে খাবার গ্রহণ করতে পারবে।
আর আমি যেহেতু এখানে রাসায়নিক পটাশ ব্যবহার করব, তাই আমি এখন থেকে পটাশ দিলাম না। আমি এর সাথে উপাদান হিসেবে আরেকটা জিনিস মিশিয়েছি, সেটা হচ্ছে আমি কিছুটা থাইমেট দিয়েছি। কারণ আমি দেখেছি আমার টবে প্রচুর পোকা হয়ে যায়, যেটা নিমখোল দিয়েও প্রিভেন্ট করা যায় না, তাই আমি থাইমেট দিয়েছি 1 চামচ মতো। ওটা অ্যাকচুয়ালি আমার এই খোলটার নিচে ঢাকা পড়ে গেছে, তাই আমি দেখাতে পারলাম না। তোমরা চাইলে ওটা দিতেও পারো, আবার নাও দিতে পারো। আর এখানে আরেকটা জিনিস অ্যাড করা যেতে পারে, সেটা হচ্ছে বাজার থেকে কেনা দানা অনুখাদ্য বা সাগরিকা গ্র্যানুয়াল কিছুটা দেওয়া যেতে পারে। বাজার থেকে যদি দানা অনুখাদ্য কেনা হয়, তাহলে 10 বা 12 ইঞ্চি টবের জন্য কতটা পরিমাণ দেব, এই জাস্ট এই রকম একটা পরিমাণ দিয়ে দেবো, মানে এইটুকু পরিমাণ যে দানা অনুখাদ্য পাওয়া যায়, এইটুকু পরিমাণ 10 বা 12 ইঞ্চি টবের জন্য দিয়ে দেবো। তো আমি মোটামুটি সারটা পুরোটা দিয়ে মাটিটাকে মিক্সড করে নিচ্ছি। বন্ধুরা, মাটি আমার মেশানো রেডি এবং টেক্সচারটা এই রকম এসছে। তো আমি একটা কথা বলিনি, সেটা আমি এখন শেয়ার করছি। সেটা হচ্ছে যে যারা বাড়ির কাছে হালকা দোআঁশ মাটি পাবে, তাদের কিন্তু নদীর সাদা বালি মাটি দেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে কিন্তু মাটির রেশিওটা আলাদা হবে। সেক্ষেত্রে কি করবে না, 5 ভাগ মাটির সাথে 2 ভাগ কম্পোস্ট আর 1.5 ভাগ কোকোপিট মেশাবে, মিশিয়ে মাটিটা রেডি করে নেবে। আর অনেকেই থাকবে যারা নিমখোল হয়তো পাবে না, বা সর্ষের খোল পাবে না, বা হয়তো বাদাম খোল পাবে না। তো এই রকম যদি অবস্থা হয়, সেক্ষেত্রে যে কোনো একটা খোল যদি পাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা 1.5 মুঠো পর্যন্ত ইউজ করতে পারো। আর যারা হাড়ের গুঁড়ো পাবে না বা খরচা বাঁচাতে চাইবে, তারা কিন্তু হাড়ের গুঁড়োর বদলে 1/2 স্পুন মতো ফসফেট ইউজ করতে পারো। এবং আমি এটা গোটাটাই বললাম, সেটা হচ্ছে যে 10 বা 12 ইঞ্চি টবের মাপে। আচ্ছা, এই মাটির মধ্যে অনেক জায়গায় এরম ছোট ছোট দানা রয়ে গেছে, তো এগুলো আমরা দেবো কি দেবো না, এটা অনেকের মনে প্রশ্ন থাকে। তো আমি বলবো যে একদম ছোট ছোট দানা, এটা কিন্তু আমার খুব ইজিলি ভেঙে গেল, মানে এই রকম ছোট ছোট দানা থাকলেও কোনো সমস্যা নেই। কিন্তু মাটিটা আমরা যখন রেডি করব, মাটিটা গুঁড়ো করার পর আমরা 2 mm যে চালুনিটা আছে সেটাতে চেলে নেব, যাতে বড় কোনো রকম দানা না থাকে। তাহলে একটা এয়ার গ্যাপ তৈরি হবে এবং ওটার মধ্যে থেকে গাছের শিকড়ে চলাচল করতে অসুবিধে হবে। তো এইটা হচ্ছে যে মোটামুটি মাটির মিক্সচার বা রেশিও বা কী সার ব্যবহার করব সেটা। আচ্ছা, অনেকে গাছ লাগানোর সময় ফাঙ্গিসাইড ইউজ করেন, তাদের মনে একটা কনফিউশন থাকে যে এই মাটি রেডি করার সময় এখন থেকেই কি ফাঙ্গিসাইডটা মিশিয়ে রাখবো। বন্ধুরা, না, এখন থেকে ফাঙ্গিসাইড মেশানোর কোনো দরকার নেই। যারা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, তারা কিন্তু গাছ লাগানোর সময় মাটিটা যখন বের করবেন, তখন সেই মাটির সাথে একটুখানি ফাঙ্গিসাইড মিশিয়ে নেবেন। তো এইবারে আমাদের যে কাজটা হলো, সেটা হচ্ছে এটাকে আমরা জল স্প্রে করে একটু ময়েশ্চার করে নেব। তো বন্ধুরা, এরকম একটা স্প্রেয়ার নিয়ে আমরা কিন্তু গোটা মাটিটায় জল স্প্রে করে দেবো। আর কীরকম জল স্প্রে করব, যাতে মাটিটা একটু ময়েশ্চার থাকে কিন্তু পুরোপুরি কাদা কাদা না হয়ে যায়, আমরা কিন্তু সেইভাবে জল স্প্রে করব। এই যেমন এই মাটিটা আমি মোটামুটি জল স্প্রে করলাম, তো তারপরে দেখো মাটিটা এখনও ময়েশ্চার আছে, কিন্তু মাটিটা কাদা হয়ে যাচ্ছে না। কীরকম ময়েশ্চার থাকবে না, এরম আমরা যখন মুঠো করব, তখন কিন্তু এরম হয়ে যাবে। তারপরে আবার ভাঙলে কিন্তু ইজিলি ভাঙা হয়ে যাবে, তখন আমরা বুঝবো যে মাটিটায় মোটামুটি একটা ময়েশ্চার রেডি হয়ে গেছে। তো ময়েশ্চার যখন থাকবে, তারপরে আমরা মাটিটাকে নিয়ে এইভাবে এক জায়গায় স্তূপীকৃত করে দেবো। তারপর আমরা যদি দেখি যে জলের ডেফিসিয়েন্সি হচ্ছে, আমি যেমন এখান থেকে আরেকটু মাটি মেশালাম, এতে কিন্তু জল অতটা নেই, এটাই কিন্তু আমি আরেকটু ময়েশ্চার করে দেবো। সেটা হচ্ছে জল স্প্রে করে এটাতে আমি আরেকটু চেষ্টা করব যাতে ময়েশ্চার হয়ে যায়। 10 বা 12 ইঞ্চি টবের জন্য মাটি রেডি করলে তো এইভাবে ইজিলি ময়েশ্চার করে নেওয়া যায়, কিন্তু যারা বস্তা বস্তা মাটি রেডি করবেন, তারা টবে করে একটা পরিমাণ মতো বুঝে জল দিয়ে নেবেন। খুব বেশি জল দেওয়া দরকার নেই, যাতে মাটিটা কাদা কাদা না হয়ে যায়। এইবার এই যে মাটিটা রেডি হলো, এই মাটিটাকে আমরা কোনো প্যাকেট বা বস্তা বা কিছুতে ভরে আমরা কিন্তু শেডে রেখে দেবো। বস্তায় আমরা কীরকম রাখবো না, এইভাবে চেপে চেপে দেবো, এইভাবে চেপে চেপে দেবো। তো এইটাকে আমরা কি করব না, কোনো বস্তায় করে ভরে শেডের মধ্যে রেখে দেবো। কতদিন রাখবো, আমরা 7 থেকে 8 দিন রাখবো। তারপরে মাটিটাকে আমরা আবার বের করব, করে একটা শেডে এইভাবে মেলে দেব, মেলে আবার জল স্প্রে করব, করে আবার 7 থেকে 8 দিন আমরা ওইভাবে রাখবো। তো এইভাবে মাসখানেক পর্যন্ত রাখা যায়, কিন্তু মিনিমাম হচ্ছে যে 15 দিন রাখতে হবে। রাখার পর আমাদের মাটিটা রেডি হয়ে যাবে, এবং এই মাটিতে আমরা যখন পরে কোনো গাছ প্রতিস্থাপন করব, খুব সুন্দর সেই গাছ বাড়তে থাকবে, এবং সে খুব সহজে এগুলো থেকে খাবারটা গ্রহণ করে বেড়ে উঠতে পারবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা মাটি রেডি করে রাখো। আগামী ফেব্রুয়ারিতে প্রুনিংয়ের জন্য গাছগুলোকে মোটামুটি এই মাটিতে প্রতিস্থাপন করে দেখো, খুব 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 ভালো রেজাল্ট পাবে।
এই ভিডিওটা নিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, তোমার বাগানি বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রাণ গার্ডেনিংয়ের সাথে থেকো। আসছি অন্য একটা ভিডিও নিয়ে। নমস্কার।